আজকের দিনে দাঁড়িয়ে কোনো দেশকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার মিসাইলের প্রয়োজন নেই। যদি ওই দেশের ইকোনমিকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া যায় তাহলেই আপনি গোটা দেশকে কন্ট্রোল করতে পারবেন। আর এটাই করতে চলেছে ভারত সরকার, যার আন্ডারে মোটামুটি 5,000 কোটি টাকার বেশি একটা বাজেট তৈরি হয়েছে, যার উদ্দেশ্য হলো বাংলাদেশকে গোড়া থেকে উপড়ে ফেলা। এখন এখানে ভারতের কি প্ল্যান রয়েছে সেটা বলার আগে আপনারা আগে এটা শুনুন যে এই 5,000 কোটি টাকা খরচ করে কিভাবে ভারত একটা বুলেটেরও ব্যবহার না করে বাংলাদেশকে ক্যাপচার করে নেবে। মনে করুন যে গোটা বাংলাদেশের 16 কোটি মানুষ যেখান থেকে রোজগার করত সেটা রাতারাতি বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশের সমস্ত লেবারদের কাজ থেকে বার করে দেওয়া হলো, সমস্ত এক্সপোর্ট বন্ধ হয়ে গেল এবং বাংলাদেশ সরকারের কাছে এত টাকাও নেই যা দিয়ে গোটা দেশ চালাবে বা সামান্য চাল আমদানি করবে অন্য দেশ থেকে। তার উপর আবার গোটা দেশের ওপর কয়েকশো বিলিয়ন ডলারের ঋণ রয়েছে যেটা শোধ করতে হবে। কিন্তু এর মাঝে এই গোটা দেশের সাধারণ মানুষ জব আর ফুড ক্রাইসিসের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। প্রোটেস্ট এতটা ভয়ঙ্কর হয়ে গেছে যে বাংলাদেশের নেতাদের হাতে পেলে সাধারণ মানুষ কিছুতেই ছাড়বেন। এমন একটা পরিস্থিতিতে আপনাদের কী মনে হয় যে বাংলাদেশের কোনো সরকার ইসলামের নামে অথবা ভারত বিরোধিতার নামে এই প্রোটেস্ট থামাতে পারবে? ভোট নেওয়ার তো দূরের কথা, এইসব নিয়ে কথাও বলতে পারবেন, কারণ সেই সময় ওদের প্রয়োজন পেটে ভাত। আর যদি সরকার এই বেসিক প্রয়োজন মেটাতে না পারে তাহলে জনগণ কী অবস্থা করতে পারে সেটা শ্রীলঙ্কার মতন এত ছোট দেশ যার পপুলেশন মাত্র 2 কোটি, সেখানে সকলেই দেখেছে। সেম পরিস্থিতি জাস্ট কল্পনা করুন বাংলাদেশে হলো, আর ওদের 16 কোটি পপুলেশন যদি রাস্তায় নামে তাহলে কী হবে? ছাত্র আন্দোলন যেটা বাংলাদেশে হয়েছে সেখানে কেবলমাত্র কিছু লাখ জেহাদি আর পলিটিক্যাল পার্টির সমর্থকরা ছিল, তাতেই এই অবস্থা। গোটা দেশের মানুষ রাস্তায় নামে। এখন জাস্ট ভাবুন শ্রীলঙ্কার মতন পরিস্থিতি তৈরি হলে কয়েক কোটি পপুলেশন রাস্তায় নামলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে আপনি কল্পনাও করতে পারবেন। আর এটাকে আমি বাড়িয়ে বলছি না, কেননা আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ ভারতের পার্লামেন্টে একটা বাজেট আসবে, আর তার ঠিক আগেই পশ্চিমা মিডিয়া রয়টার্সের তরফ থেকে এমন একটা খবর লিক করেছে যা বাংলাদেশের বরবাদের স্ক্রিপ্ট বলতে পারে। এখানে রয়টার্স দাবি করছে যে ভারত সরকারের 2 অফিসিয়াল 2 জায়গায় এই লিক ইনফরমেশন ওদেরকে দিয়েছে, যেখানে ভারত সরকার বাংলাদেশের ক্রাইসিসের ফায়দা নিয়ে নিজেদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে রিপ্লেস করবে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে। অর্থাৎ একদম সোজা ভাষায় বললে এই যে বাজেট আসবে এই বাজেটে একটা বড় ফান্ডিং দেওয়া হবে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আর বড় আর ছোট সাইজের যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের প্রত্যেককে এতটা স্ট্রং করা হবে যাতে ওরা বাংলাদেশের পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে রিপ্লেস করে দেয়। এই ধরনের বাজেট যেখানে বাংলাদেশের মূল ইকোনমিকে টার্গেট করে এর আগে মনে হয় না ভারতে কোনো দিন করা হয়েছে, এটাই প্রথম। এবং রিপোর্ট অনুযায়ী এখানে ভারতের 2-3টে প্ল্যান রয়েছে। প্রথমত এই রিপোর্টটা দেখুন, এটা 5 তারিখের খবর, মানে প্রায় 2 সপ্তাহ হতে চলল। এখানে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে সমস্ত বড় বড় কোম্পানি রয়েছে যারা অ্যাকচুয়ালি এই সেক্টরে ডমিনেট করে তারা দাবি করেছিল যে বাংলাদেশের ক্রাইসিসের কারণে সমস্ত ইউরোপ আর আমেরিকার ব্র্যান্ড ভারতের সাথে যোগাযোগ করছে ঠিকই সমস্ত অর্ডারের জন্য, আর এগুলো টেম্পোরারি অর্ডার না, লং টার্ম অর্ডার। অর্থাৎ ওরা পুরো ফোকাস করছে ভারতের মার্কেট। কিন্তু সবচেয়ে বড় মুশকিল যেটা ছিল সেটা হলো আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি তারা এই সমস্ত বেশিরভাগ অর্ডার নিতেই পারছে, কারণ আমাদের এত ক্যাপাসিটি নেই যে এত বেশি মাত্রায় অর্ডারকে ফুলফিল করবে। তাই ওরা ভারত সরকারের কাছে নিজেদের কিছু ডিমান্ড রাখে এবং এদের তরফ থেকে যে সমস্ত ডিমান্ড রাখা হয়েছিল তার ওপর বেস করেই ভারত সরকার এই নতুন বাজেট নিয়ে আসছে। এখানে সবার আগে যে সমস্ত র মেটেরিয়াল রয়েছে যেমন ধরুন পলিস্টার, স্টেবল ফাইবার, এছাড়াও এই সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে মেশিন দরকার তার আমদানির ওপর প্রচুর ট্যাক্স লাগানো রয়েছে বা টেরিফ লাগানো আছে, তাকে সরকার হয় বন্ধ করে দেবে বা এতটা কমিয়ে দেবে যাতে ভারী মাত্রায় বিদেশ থেকে এই সমস্ত আমদানি করে প্রোডাকশান বাড়ানো যায়। এছাড়াও যেহেতু র মেটেরিয়ালের ওপর ট্যাক্স বন্ধ অথবা কমানো হবে, তো ওভারঅল ভারতে তৈরি এই সমস্ত গার্মেন্টসের দাম এতটাই কমে যাবে যে আপনি কল্পনাও করতে পারছেন। যেমন ধরুন কেবলমাত্র আমি যদি একটা উদাহরণ দিই, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ র মেটেরিয়াল ফাইবার, এর আমদানির ওপর ভারত সরকারের 11 থেকে 30% টেরিফ লাগানো হয়।
মানে বুঝতে পারছেন খরচ কতটা কমে যেতে পারে। দ্বিতীয়ত, টেক্সটাইল মিনিস্ট্রির যে বাজেট তাতেও কিন্তু মিনিমাম 15-20% বৃদ্ধি করা হবে, যা ইভেনচুয়ালি আগামী 1 বছরে ইনভেস্ট হবে এর জন্য ইনফ্রাস্ট্রাকচার আর ইকোসিস্টেম তৈরির জন্য। তৃতীয় ধাপে যে সমস্ত ভারতীয় কোম্পানি ভারতে আরও ফ্যাক্টরি তৈরি করবে এবং যদি বাংলাদেশ থেকেও কোনো বড় কোম্পানি তাদের ফ্যাক্টরি বন্ধ করে ভারতে নিয়ে আসে, এবং অনেক বিদেশি কোম্পানিও রয়েছে যারা বাংলাদেশে নিজেদের ফ্যাক্টরি চালাচ্ছে, তারাও এদেশে ট্রান্সফার করলে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে। তা সে ল্যান্ড কেনা থেকে শুরু করে বিদ্যুতের বিল, এমনকি ট্যাক্সেও ছাড় দেবে। মানে জাস্ট ভাবুন, একদিকে বাংলাদেশের এই ক্রাইসিসের জন্য এত বেশি ডিমান্ড তৈরি হয়েছে যে পূরণ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এই ধরনের ইনসেন্টিভ দিলে পুরো মার্কেট ক্যাপচার করতে পারবে ভারতীয় কোম্পানি। উপরন্তু অনেক কোম্পানি নিজেদের ফ্যাক্টরি বাংলাদেশ আর অন্য দেশ থেকে ভারতে শিফট করবে। এছাড়াও খুব সম্ভবত বাংলাদেশের যে র মেটেরিয়াল ভারত থেকে যায় তার উপরেও শ্যাডো ব্যান লাগানো হতে পারে। শ্যাডো ব্যান মানে হলো ভারত সরকার অফিশিয়ালি কোনো রকম ট্যারিফ লাগাবে না আর না ব্যান করবে বাংলাদেশের রপ্তানির ওপর, কিন্তু এই সমস্ত কোম্পানিকে বাধ্য করা হবে আনঅফিশিয়াল যাতে ওরা বাংলাদেশে রপ্তানি না করে আর দেশীয় কোম্পানিকে এই সমস্ত র মেটেরিয়ালের সাপ্লাই দেয়। আর সবচেয়ে মারাত্মক পরিস্থিতি দেখুন, এই রয়টার্সের তরফ থেকে কিন্তু বাংলাদেশেও বিভিন্ন ইন্টারভিউ নেয়, আর ওদের এই রিপোর্টে ওরা মেনশন করেছে শাহিদুল্লাহ আজিম যে বাংলাদেশের একটা বড় ফ্যাক্টরির ওনার, এবং এই ফ্যাক্টরি থেকে মেনলি নর্থ আমেরিকা আর ইউরোপে এক্সপোর্ট করা হয় গার্মেন্টস। সে নিজেই বলছে যে ওদের সমস্ত ক্লায়েন্ট নাকি মেজরিটি অর্ডার ভারত আর ভিয়েতনামে শিফট করছে। শুধুমাত্র কিছু পুরনো অর্ডার যা ছিল সেগুলোই এখনও পর্যন্ত বাংলাদেশের ফ্যাক্টরিকে টিকিয়ে রেখেছে। এগুলো ডেলিভারি হয়ে গেলে ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া উপায় নেই। এবার পুরো পরিস্থিতিটা দেখুন, বাংলাদেশের টিকে থাকার দুটো রাস্তা ছিল, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর একটা রেমিটেন্স। গার্মেন্টস ইন্ডাস্ট্রির কবর খোঁড়া শুরু হয়ে গেছে, আর যা দেখা যাচ্ছে ওদের দেশের ক্রাইসিস এখনও 2-4 বছর কমার কোনো অপশান নেই, এবং ওরা ভারতের সাথে শত্রুতা বাড়িয়েই যাবে তাতেও গ্যারান্টি আছে। আর যত বেশি এই সব কিছু চক্করে দেশ ডিস্টেবল হবে তত ফ্যাক্টরি বন্ধ করে পালাতে হবে, আর ভারত তার ফায়দা লোড। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো রেমিটেন্স। আমি এর ওপরেও সম্ভবত ভিডিও বানিয়েছিলাম যে ইউএই, সৌদি এই সমস্ত দেশ বাংলাদেশিদের আর ভিসা দিচ্ছেন, এবং যদি খেয়াল করে থাকেন এই সমস্ত দেশ এমনকি ইসরায়েলও ভারতের সাথে চুক্তি করছে যাতে ভারতীয় লেবার দিয়ে এই সমস্ত বাংলাদেশি, প্যালেস্টাইন বা পাকিস্তানিদের রিপ্লেস করা যায়, কারণ ওরা ওই সমস্ত দেশে গিয়ে নিজেদের জেহাদ চালাচ্ছে, তাই ওরা ইসরায়েলের মতন ভুল করতে রাজি না। তো দ্বিতীয় ইনকামের যে রাস্তা সেটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কিন্তু তার সাথেই বাংলাদেশের সরকার কি করছে, লাগাতার আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক আর বাকি পশ্চিমা সংস্থা থেকে লোন তুলছে, আর ওই লোনের টাকা হয় নিজেদের পকেটে ভরছে আর তা না হলে হাতিয়ারে ইনভেস্ট করছে। এর ফলে এই সমস্ত ক্রাইসিসের অ্যাকচুয়াল ফল যেটা হবে সেটা বোঝা যাবে আজ থেকে 2 বছর পর। এখন আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম যে যদি দেশের মূল ইনকামের রাস্তা রাতারাতি বন্ধ হয়ে যায়, বেশিরভাগ মানুষ জব হারায়, দেশের কাছে টাকাও না থাকে, তখন সরকার কি করবে? তো এখানেই কিন্তু ভারতের ব্রহ্মাস্ত্র কাজে আসবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সেই ঘুরে ফিরে আবারও ভারতের সাথে ডিল করতে হবে ইকোনমিক প্যাকেজের জন্য, যেমনটা শ্রীলঙ্কা করেছিল। ট্রেডও তো দরকার, কিন্তু ভারত সেটা কেন করবে? তো তার বদলে বাংলাদেশের সরকারকে আমাদের শর্তে ডিল করতে হয়। উদাহরণ হিসেবে শ্রীলঙ্কায় দেখুন, কমিউনিস্ট সরকার এসেছে, আর যে প্রধানমন্ত্রী হয়েছে তার যদি পুরনো স্টেটমেন্টগুলো দেখেন, কট্টর ভারত বিরোধী নেতা ছিল। এমনকি ওনার একটা অফিসিয়াল স্টেটমেন্টও ছিল যে ভারতই নাকি শ্রীলঙ্কার মূল শত্রু। আর কিছুদিন আগে সেই প্রধানমন্ত্রীর নির্দেশেই শ্রীলঙ্কা আরও বেশি অ্যাক্সেস দিল ভারতীয় কোম্পানিকে এবং সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হচ্ছে ভারতের ওপর। ফলে ভারত গভীর পরিকল্পনা রেডি করেছে বাংলাদেশের জন্য, এবং এমনভাবে বাংলাদেশকে নিজের জালে ফাঁসাচ্ছে যে 2 বছর পর ওরা কিন্তু বাদর নাচ শুরু করবে।